আজকে ক্লাসে আমরা আলোচনা করব স্টাইল, এডিটিং এবং ইনসার্ট মেনুর পেজ এবং টেবিল সম্পর্কে। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। হোম মেনুর মধ্যে প্রথমে আছে স্টাইল, এরপর আছে এডিটিং। এখানে স্টাইলের যে কাজ তা হলো আপনি যখন একটা বইয়ের কাজ করবেন, সেই বইটা আসলে কিভাবে কাজ করবেন। আপনার শিরোনাম থাকে, সাব শিরোনাম থাকে, মূল ম্যাটার থাকে। যেমন আপনি একটা কাজ করছেন, সেই কাজটা একটা শিরোনাম আছে, একটা সাব শিরোনাম আছে এবং ভিতরের আলোচ্য বিষয়গুলো আছে। ধরে নেন এটা 10 ফর্মা বা 20 ফর্মা, 30 ফর্মা কিংবা 50 ফর্মা, যত ফর্মার কাজই হোক না কেন, ওই কাজটাকে কিছু নিয়ম কানুন এতটাই স্বল্প সময়ে করে দিতে পারবে যা আপনি নর্মালি কম্পিউটার অপারেটর যদি হয়ে থাকেন তা করতে পারবেন না। এর পূর্বে আপনাদেরকে একটু প্রশ্ন করি, ফর্মা কাকে বলে কেউ জানেন? জি না। ফর্মা জি স্যার, বইয়ের জানি ক্ষেত্রে বিভিন্ন ইনশাআল্লাহ। সময় দেখা যায় ফর্মা, তবে পৃষ্ঠা সংখ্যাটা আমাদের জানা নেই। ফর্মা বলা হয় আমাদের যে বইয়ের পেজগুলো আছে, এই পেজের নির্দিষ্ট পরিমাণের পৃষ্ঠাকে একটা ফর্মা বলা হয়। যেমন 4 পেজ, 8 পেজ, 16 পেজ এবং 32 পেজ। 4 পেজের যে ফর্মা আছে তা হলো আমাদের সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে, বুখারী মুসলিমের যে কিতাবগুলো, মূল কিতাব, মিউট করেন, মূল যে কিতাবগুলো আছে ওই কিতাবের 4টা পেজে একটা ফর্মা ধরা হয়। সবাই কিন্তু বিষয়গুলো খেয়াল করবেন। এবং 8 পেজের যে পৃষ্ঠাগুলোতে ফর্মা বলা হয় তা হলো আমাদের যে বাংলা বইগুলো আছে, যেমন বেফাক বোর্ডের অথবা শিক্ষা পাঠ্যক্রম যে বইগুলো আছে ফুল পেজের, এই ফুল পেজের 8 পৃষ্ঠাই এক ফর্মা। আর আমাদের মাঝে যে নোবেল বইগুলো আছে, অর্থাৎ উপন্যাসের বইগুলো, সেই উপন্যাসের বইগুলোকে 16 পৃষ্ঠায় এক ফর্মা বলা হয়। আবার আমাদের মাঝে দেখতে পাবেন নামাজ শিক্ষার বই বা মঞ্জিল বই, দেখেছেন আপনারা? দোয়া দরুদের বই, ছোট সাইজ, পকেটের যে সাইজগুলো যে বইগুলো আছে এগুলা 32 পৃষ্ঠায় এক ফর্মা বলা হয়। সবাইকে ক্লিয়ার? ফর্মা সম্পর্কে সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আপনার বইয়ের মধ্যে কত পৃষ্ঠা আছে, সেই বইটা কোন সাইজের, বড় পেজ, হাফ পেজ, কোয়ার্টার, সেই অনুযায়ী আপনি ফর্মা এখন বের করে নিতে পারবেন। পারবেন না? এখন আপনাকে কেউ যদি বলে যে ভাই কয় ফর্মার বই কাজ করব, সেই ক্ষেত্রে কি আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ফর্মা কাকে বলে, তাহলে কি আপনার অজ্ঞতার পরিচয় হলো না? জি। এখন তার অজ্ঞ নেই, এখন হয়ে গেছেন অভিজ্ঞ, তাই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে হলো আমাদের যে কাজটা আমরা করি না কেন, সেই কাজটার মধ্যে আমরা যখন কিছু সাজগুজ করি, এটাকে বলা হয় স্যার মেকআপ। আওয়াজটা একটু আস্তে আসতেছে। সবাই কি আস্তে শুনতে পাচ্ছেন? না, কারণ ঠিক তার আছে। আওয়াজ clear হচ্ছে বরাবর না। হয়নি। জি না। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। আমরা যে বইগুলো সাজগুজ করি, নর্মালি তো একটা বইকে কম্পোজ করা হয়, কিন্তু দেখতে পারবেন উপন্যাসের বইগুলোতে খুব চমৎকার ভাবে
বইগুলো সাজানো হয়, এই সাজানোর কাজটাই হলো মেকআপ। কি কাজ? মেকআপ। বাইজিৎ ভাই বলেন দেখি, এটা কি বলে? মেকআপ বলে। কি বলেন আখতারুজ্জামান ভাই? এটাকে কি বলে? মেকআপ বলে। মেকআপ বলে। সাধারণত আমরা মেকআপ বলতে কি বুঝি? সাজগোজ করা, মহিলাদের সাজগোজ। আর বই মেকআপ হলো বইকে সাজগোজ বলে স্যার। করা। বই সাজগোজ বলতে কি সেটা একটু ক্লিয়ার হন। যেমন লেখাটাকে এখানে বড় দিলে ছোট সুন্দর হবে, নাকি ছোট দিলে সুন্দর হবে? লেখাটাকে বোল্ড করলে সুন্দর হবে, নাকি আনবোল্ড রাখলে সুন্দর হবে? লেখাটাকে ডানে নিয়ে গেলে সুন্দর হবে, নাকি মাঝখানে রাখলে সুন্দর হবে? লেখাটার নিচে কি একটা শেড দিলে সুন্দর হবে, নাকি আনশেডে ভালো হবে? লেখাটা কি এই ফন্টে সুন্দর হবে, নাকি অন্য ফন্টে সুন্দর হবে? এই জিনিসটাকে বোঝার বিষয় হলো একজন মেকআপ ম্যানের কাজ। আপনি যদি একজন সত্যিকারী মেকআপ ম্যান হয়ে থাকেন, প্রত্যেক ফর্মা মেকআপ দেওয়ার জন্য মিনিমাম 50 থেকে 150 টাকা পার ফর্মা মেকআপ চার্জ। বুঝতে পেরেছেন? আপনার বইটা আপনি কম্পোজ করেন নাই, কিন্তু আপনাকে সাজানোর জন্য একজন দিয়েছেন 10 ফর্মার একটা বই। যদি আপনি মেকআপে যত উপরে লেভেলে হবেন, আপনার মেকআপের চার্জ থাকবে তত হাই লেভেলের। আপনি একজন মেকআপ ম্যান, আপনি বই সুন্দর করে সাজাইতে পারেন, মিনিমাম 50 টাকা পার ফর্মা, শুধুমাত্র সাজগুজ করে দিবেন। 8 পৃষ্ঠায় 1 ফর্মা। এই যে মেকআপটা করবেন, এই মেকআপটার মধ্যে কিছু সূক্ষ্ম কাজ আছে, যে আপনি যদি অটো সিস্টেম করে রাখেন, তাহলে খুবই অল্প সময়ের ভিতরে বইয়ের কাজটা কমপ্লিট করতে পারবেন। একটা বইয়ের মধ্যে সাধারণত কয়টা স্টেপ থাকে বলেন দেখি আমাকে? যেমন মূল শিরোনাম থাকে, মূল শিরোনামের অধীনে কিছু সাব শিরোনাম থাকে, এমনটাই তো? মূল শিরোনাম, সাব শিরোনাম এবং মূল টেক্সট। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। তাহলে একটা বইয়ের মধ্যে সাধারণত 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ হলো মূল শিরোনাম থাকে, যেটা পেজের মাঝখানে থাকে অথবা ডাইনে থাকে। স্বাভাবিক টেক্সট থেকে একটু বড় হয়, স্বাভাবিক টেক্সটের স্টাইল থেকে একটু ভিন্ন হয়, স্বাভাবিক টেক্সটের বোল্ড থেকে আনবোল্ড বা বোল্ড হয়। এটা হলো আমাদের হেডলাইন। হেডলাইনটা আমার কোন সাইজের হবে, হেডলাইনটা কোন স্টাইলের হবে, হেডলাইনটা আমাকে কোন ক্যাটাগরি করতে হবে, এটাকে আমি সেভ করে রাখতে চাই। এটা যদি আমি সেভ করে রাখতে চাই, তাহলে আমি কিভাবে করব? যেমন আমরা কিছু লেখা নামাই, যেমন আমরা এখান থেকে কিছু লেখা নিলাম, লেখাটাকে কন্ট্রোল সির মাধ্যমে কপি করে নিলাম, ওয়ার্ড ফাইলে নিয়ে আসলাম কন্ট্রোল ভি বাটনের মাধ্যমে। কন্ট্রোল ভি বাটনের মাধ্যমে লেখা আনার পরে আমরা ক্লিয়ার ফরম্যাটিং করে নিলাম। আচ্ছা, ক্লিয়ার ফরম্যাটিং করাতে আমার এই লেখাটা কি হয়েছে? সাধারণ মেকআপ দূর হয়ে গেছে। লেখাটা শেড ছিল ক্রিম কালারের, তাই না? জি। এখানে নিচে একটা কি কালারের ক্রিম শেড আছে? ক্রিম কালার। এবং লেখাটা একটা কালারও আছে। আমি লেখাটাকে সিলেক্ট করার পর যখন ক্লিয়ার ফরম্যাটিং করলাম, তখন তার এই লেখার মধ্যে যত ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়েছিল তা ক্লিয়ার হয়ে গেল। শিখেছেন আপনারা? জি। গুড। এখন দেখেন, আমি আমার এই লেখাটাকে নিলাম, লেখাটা একটা নাম দিলাম, একটা শিরোনাম দিলাম। এটার উপরে আমি আরেকটা শিরোনাম দিলাম। এখানে আমরা শিরোনাম ব্যবহার করলাম প্রাথমিক যুগ।
তৃতীয় শিরোনাম ব্যবহার করলাম মধ্যযোগ। এবং তৃতীয় শিরোনাম কায়েম করলাম আমরা আধুনিক যুগ। এখন দেখেন আমার এখানে একটা মূল শিরোনাম, একটা কি মূল শিরোনাম, কম্পিউটার ইতিহাস। কম্পিউটার ইতিহাস প্রাথমিক যুগে কেমন ছিল, মধ্যযুগে কেমন ছিল এবং আপনার আধুনিক যুগে কেমন ছিল। আধুনিক যুগে, মধ্যযুগ, প্রাথমিক যুগ, এই তিনটা হলো আমাদের সাব শিরোনাম কম্পিউটার ইতিহাসের অধীনে। এই যে কম্পিউটার ইতিহাসের অধীনে যে শিরোনামটা আছে আমাদের এখানে আমরা চাচ্ছি বোল্ড করতে। আমরা সবগুলো লেখাটাকে আনবোল্ড করে দিলাম। লেখাটার নিচে আমরা আন্ডারলাইন ব্যবহার করলাম, লেখাটাকে আমরা রাখলাম 15-16 সাইজ। মূল শিরোনামটাকে আমরা সেন্টার পয়েন্টে রাখলাম, এটার সাইজ দিলাম আমরা 24 সাইজ। এখন দেখেন আমার এইখানের মধ্যে যে স্টাইলটা ব্যবহার করা হয়েছে, আমার পূর্ণ বইয়ের মধ্যে এই শিরোনামটা এই সাইজের, আন্ডারলাইন এবং এই ফন্টের হবে। এইটা আমরা প্রত্যেক, যেমন আমি এটার মধ্যে ব্যবহার করতে চাই, যদি আমি এটার মধ্যে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমারও কি করতে হবে, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এখানে আমি কি কি ব্যবহার করেছিলাম, যেমন ফন্ট সাইজ 16 ব্যবহার করেছিলাম, 16 আন্ডারলাইন এবং বোল্ড। আমাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে, আন্ডারলাইন দিতে হবে, বোল্ড 16 দিতে হবে। এই যে আমি কাজটা করলাম, এতে আমার একটু সময় ব্যয় হয়েছে কিনা? জি জি স্যার। এই সময়টাই আমাকে বাঁচাবে স্টাইল। এই সময়টা আমাকে কি করবে, বাঁচাবে বাঁচাবে স্টাইল। ঠিক আমার এখানের মধ্যে স্টাইলটা আমাকে তৈরি করে রাখতে হবে। স্টাইলটা কি করতে হবে, তৈরি তৈরি করে করে রাখতে হবে। যেমন আমি এই লেখাগুলোকে আগে কপি করে নিই, লেখাগুলোকে আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, লেখাগুলোকে আমি কপি করে নিলাম। আমি চাচ্ছি আমার এই স্টাইলটা এক ধরনের থাকবে, এটা এক ধরনের স্টাইল। মূল বডিটা থাকবে আমার জাস্টিফাইড করা এবং সাইজ থাকবে আমার 11। তাহলে আমরা এখানে কয়টাকে মূল রাখলাম, 3টা ফরম্যাট। কয়টা ফরম্যাট? তিনটা। 3টা ফরম্যাট। এই ক্ষেত্রে কিন্তু আরো কিছু ফরম্যাট থাকতে পারে, যেমন আপনার সূত্র, টিকা, এগুলো আপনি নির্দিষ্ট একটা সাইজ তৈরি করে রাখতে পারেন। একটা স্টাইল তৈরি করার যদি সিস্টেম জানেন তাহলে সবগুলোই আপনি পারবেন। যেমন আমি এই স্টাইলটাকে তৈরি করে রাখবো যাতে আমার যতগুলো শিরোনাম আছে সবগুলোর মূল শিরোনাম আমার এই সাইজে হয়ে যাবে। এর জন্য আমাকে লেখাগুলোকে প্রথমে একটা তৈরি করতে হবে। প্রথম আমার একটা ফরম্যাট দাঁড় করাইতে হবে, এরপর আমি চলে যাব ঠিক স্টাইলের মধ্যে। এখানে যে ফরম্যাট গুলো দেয়া আছে এগুলো হলো ইংরেজির জন্য, যেহেতু আমরা বাংলায় করব তো আমাদেরকে বাংলা ফরম্যাট তৈরি করার জন্য ঠিক নিচের দিকে যেতে হবে, আমাদের ডাউন অ্যারো, যেটা হলো মোর অপশন। মোর অপশনে যাওয়ার পর আমরা চলে যাব সেভ সিলেকশন অ্যাজ আর নিউ কুইক স্টাইল। এখানে আমরা একটা নাম দিয়ে দেব, যেমন হেডলাইন। আমরা হেডলাইন দিয়ে দিলাম, ওকে বাটন প্রেস করলাম। হেডলাইন নামে আমাদের একটা স্টাইল তৈরি হয়ে গেছে। এবার আসেন সাব শিরোনাম দিলাম, সেভ সিলেকশন, সাবটাইটেল। ওকে বাটন প্রেস করলাম। তাহলে 2টা ফরম্যাট আমরা দাঁড় করালাম। তৃতীয় ফরম্যাট হলো আমাদের মূল টেক্সটটা, আলোচ্য বিষয়গুলো কোন সাইজের হবে, কোন ফন্টের হবে,
সেটাও আমরা একটা স্টাইলে তৈরি করে রাখছি, কেননা আমরা যখন কাজ করব তখন আমাদের এমন হতে পারে এক এক জায়গায় এক এক সাইজ। এটা থেকে বাঁচার জন্য আমরা এই ফরম্যাটটাও তৈরি করে রাখবো। স্টাইল, টেপ সিলেকশন, বডি টেক্সট। ওকে, বাটন প্রেস করলাম। এখন দেখেন আমার উপরে 3টা ফরম্যাট, সরি বডি টেক্সটটা ক্লোজ করে দিই আমরা। রিমুভ। বডি টেক্সট নেব আমরা উপরেরটা, যেহেতু নিচের মধ্যে আমরা জাস্টিফাই করে নেই। উপরটার মধ্যে আমাদের 11 সাইজ, মোর অপশন, টেপ সিলেকশন, বডি টেক্সট। ওকে, বডি টেক্সট অলরেডি একটা আছে, এর জন্য এমন চাচ্ছে যে আমরা বডি টেক্সট 1 ব্যবহার করলাম। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের 3টা ফরম্যাট আমাদের তৈরি করা আছে। আমরা এই 3টা ফরম্যাট অনুযায়ী আমাদের পুরো বইটাকে সাজুগুজ করে নেব। যেমন এটা সাব শিরোনাম সিলেক্ট করার পরে আমরা ক্লিক করলাম সাব টোটাল। দেখেন ঠিক সাব টোটালটার মধ্যে যা যা ব্যবহার করা হয়েছিল আমার এইটারও তা হয়ে গেল। বডি টেক্সটে ক্লিক করার পরে ক্লিক করলাম বডি টেক্সট। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে পারছি, আর না হলে আমাকে একটা একটা ধরে ধরে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। এতে দেখা গেছে আমি যে কাজটা ঘন্টায় 5 ফর্মা করব, সেই কাজটাই আমার কাজটা করতে 1 ফর্মা কাজ করতে আমার 1 ঘন্টা লাগবে। যেখানে ঘন্টায় 5 ফর্মা করব, সেখানে 5 ঘন্টায় 1 ঘন্টায় 1 ফর্মা করতে পারবো। আর যখন এই ফরম্যাটটাকে দাঁড় করে রাখবো, খুব দ্রুতই আমরা কাজটা করতে পারবো। যেমন হেডলাইন, সাব টোটাল, সাবটাইটেল ক্লিক করার পরে সাবটাইটেল, মূল বডি, এভাবে প্রত্যেকটা কাজ করে যাবেন। পারবেন তো? জি ইনশাআল্লাহ। দেখেন এতে দেখা গেছে আপনি খুব অল্প সময়ের ভিতরে কাজটাকে সাজাইতে পারবেন। একটা পয়েন্ট বোঝানোর জন্য প্রায় 20 মিনিট আপনাদের কি করা লাগেছে, উদাহরণ দেওয়া লাগছে। উদাহরণ যদি আপনি না দিই আপনি ক্লিয়ার হতে পারবেন না, কেননা যেখানে আমরা ফর্মা বুঝি না সেখানে ফর্মা সেটিং এর, ফর্মা মেকআপের বিষয়গুলো কিভাবে বুঝবো? কি বলেন, এমনটাই? জি স্যার। জি স্যার, জি। Good. এবার দেখেন এই যে এখানে স্টাইল গুলো আছে, নর্মালি কিন্তু এগুলো কিসে তৈরি করা আছে, ইংলিশে ফরম্যাট। কিন্তু আমরা যেহেতু বাংলা কাজ করব, আরবি কাজ করব, উর্দু কাজ করব, সেই ক্ষেত্রে আমরা মোর অপশন থেকে স্টাইল গুলো তৈরি করে নেব। আর যদি ইংরেজি কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমার ইংরেজির এখান থেকে যে স্টাইল গুলো আছে তা যদি আমি ব্যবহার করতে পারি বা আমার পছন্দ হয় তাহলে আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। আবার চেঞ্জ স্টাইল, আপনি যাচ্ছেন যে এই স্টাইলের মধ্যে যে স্টাইলটা আপনি তৈরি করেছিলেন এটার মধ্যে একটা পরিবর্তন আনবেন। এটা স্টাইল সেটগত, কালারগত, ফন্টগত, প্যারাগ্রাফগত, অর্থাৎ যে কোনো সিস্টেম আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। কালারগত আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন তাও করতে পারবেন। এটা আমাদের প্রয়োজন হয় না, কেননা আমরা একটা ফরম্যাট প্রথমে কিন্তু দাঁড় করাই। প্রথমে কিন্তু আমরা 1-2 পেজ প্রথমে সাজগুজ করি এবং প্রিন্ট আউট করে দেখি যে কেমন হয়েছে। যদি দেখি যে না চলার মতো, তখন আমরা এই ফরম্যাটটাকে তৈরি করি এবং আমরা ফর্মা ঘন্টার মধ্যে এভাবে অনেকগুলো কাজ করে যাই। খুব অল্প সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব। নেক্সট আসেন ফাইন্ড। ফাইন্ডের কাজ হলো শব্দ খুঁজে বের করা। আপনি একটা শব্দ খুঁজে পাচ্ছেন না, ওই শব্দটা ফাইন্ডের মাধ্যমে বের করতে পারবেন। আপনি একটা লেখা খুঁজে পাচ্ছেন না, সেই লেখাটাকে আপনি ফাইন্ডের মাধ্যমে বের করতে পারবেন। যেমন আপনি এখানে লিখছেন একজন, লেখাটাকে আমরা কন্ট্রোল-C মাধ্যমে কপি করে নিলাম। ফাইন্ডে চলে যাব, যখন ফাইন্ডে ক্লিক করব ঠিক আমার এই শব্দটা কিন্তু এখানে লেখা হয়ে গেছে। যেটা আমি কপি করেছিলাম তা অটোমেটিক নেভিগেশনের মধ্যে চলে আসছে এবং সেই একজনটাকে আমার এইখানের মধ্যে যতগুলো একজন আছে সবগুলো কিন্তু মার্ক করে দেখাচ্ছে। এটা হলো ফাইন্ডের কাজ। ফাইন্ডের নিচে পাবেন অ্যাডভান্স ফাইন্ড, আর টু অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স লেভেলের বলতে
আপনি তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা শব্দ একটা লেখাকে খুঁজে বের করা, কিন্তু আপনি লেখা ছাড়াও আরো অনেক কিছু খুঁজে পাবেন। ফাইন্ডের মধ্যে যখন যাবেন তখন মোর অপশন আছে। মোর অপশনে যাওয়ার পর নিচের দিকে পাবেন ফরম্যাট। আপনি চাইলে নির্দিষ্ট ফন্টও খুঁজে পেতে পাবেন, প্যারাগ্রাফ ভিত্তিক পাবেন, ট্যাব সিস্টেমে পাবেন, অথবা ল্যাঙ্গুয়েজ সিস্টেমও আপনি এভাবে খুঁজে বের করতে পারবেন। স্পেশাল থেকে আরো কিছু ফরম্যাট আছে, যেমন শুধুমাত্র ডিজিট গুলোকে আপনি খুঁজতে চান, শুধুমাত্র কলাম ভিত্তিক খুঁজতে চান, শুধুমাত্র লেটার খুঁজতে চান, প্যারাগ্রাফ ভিত্তিক, ড্যাশ ভিত্তিক, অর্থাৎ অনেকগুলো ফরম্যাট এখানে আছে। এগুলো হলো অ্যাডভান্স লেভেলের। আপনি যদি খুব দ্রুত গতিতে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। ফাইন্ডের পরে পাবেন রিপ্লেস। একজন, আপনি একটা শব্দ আছে, সে একজন গুলো থাকবে এক একজন। ঘটনাক্রমে একজন লেখা হয়ে গেছে, এখানে লেখার কথা ছিল এক একজন। সেই ক্ষেত্রে আপনি প্রথম ঘরের মধ্যে লিখে দিবেন যে শব্দর পরিবর্তে, এবং আপনার আরেকটা লেখা এখান থেকে কপি করে নিয়ে আসবেন যে শব্দ হবে, যেমন এক একজন। একজন স্থানে আমরা লাগিয়ে দেব এক একজন। সেই ক্ষেত্রে রিপ্লেস উইথের মধ্যে নতুন শব্দটি বসিয়ে দেব। এবার আপনি ফাইন্ডে যান, একটা শব্দ দেখাচ্ছে, যদি আপনি রিপ্লেস ক্লিক করেন তাহলে সে একটাই এক একজন হয়ে গেল। অটোমেটিক দ্বিতীয় শব্দের মধ্যে চলে যাবে রিপ্লেস। এভাবে আপনি রিপ্লেস যতবার দিবেন একটা একটা ঠিক করতে করতে পেজের শুরু থেকে পেজের শেষ দিকে সবগুলো রিপ্লেস করে যাবে। আর যদি বলেন যে না আমার এখানে শত শত আছে, অথবা শত শত যদি নাও থাকে, আপনি চাচ্ছেন একজন নামে কোনো শব্দ থাকবে না, সবগুলো শব্দ হয়ে যাবে এক একজন, সেই ক্ষেত্রে আপনি রিপ্লেস অল, অর্থাৎ সবগুলো একজন হয়ে যাক এক একজন। রিপ্লেসে ক্লিক করলাম, আপনাকে বলে দিচ্ছে 4টা রিপ্লেস করেছে। ওকে বাটন প্রেস করেন। এখন কিন্তু একজন নামে কোনো শব্দ নেই, সবগুলো হয়ে গেছে এক একজন। এটা হলো রিপ্লেসের কাজ। ফাইন্ডের নিচে পাবেন রিপ্লেস, আবার একই জায়গার মধ্যে সবকিছুই পাবেন, ফাইন্ড, রিপ্লেস, গো টু। ফাইন্ডের মাধ্যমে লেখা অথবা নির্দিষ্ট লেখার ভাষা, প্যারাগ্রাফ ভিত্তিক হোক ট্যাব ভিত্তিক হোক, খুঁজে বের করা। রিপ্লেসের মাধ্যমে যে শব্দটা আমাদের পূর্বে লেখা আছে তা নতুন শব্দে পরিবর্তন করা বা ঠিক করা কাজ হলো রিপ্লেসের কাজ। আর গোটোর কাজ হলো আপনি দ্রুত গতিতে আপনার যেই কোনো পেজে যেতে চান। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন আমাদের এই ফাইলের মধ্যে কতগুলো পেজ আছে? 2টা স্যার, হ্যাঁ, 2টা। দুইটা পেজ। কয়টা পেজ? এটাতে পাঁচটা এখন 5টা। 5টা পেজ। তাহলে আমাদের 5টা পেজ আছে, ঠিক আছে? আটটা 2টা বলেন, 5টা বলেন, 8টা বলেন, সঠিক কোনটা? এখন চেঞ্জ হচ্ছে তো সেজন্য 11টা এখন স্যার, বাড়তেছে আর কি, 11টা হয়েছে। কেন বাড়বে? এখন 16টা। আচ্ছা, অ্যাকুরেট আমাকে একজন বলেন কয়টা? এখন 16টা 17টা 17টা। অ্যাকুরেট কেউ বলতে পারবেন না। এখন 22টা। এখন 22টা। 22। আচ্ছা, আপনি যে 22টা পেজ আছে এটা আপনি কিভাবে বুঝলেন? নিশ্চয় আপনি বাম পাশে স্ট্যাটাস বারে দেখেছেন জি জি। জি। যে লাইনটার মধ্যে এই নাম্বারগুলো দেখা যায়, এই লাইনটার নাম হলো স্ট্যাটাস বার। কি নাম? স্টার। স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের মধ্যে অনেকগুলো কাজ আছে। 1 নাম্বার কাজ হলো আপনার সর্বমোট পেজ এই ফাইলের মধ্যে কতগুলো পেজ আছে এবং কত নাম্বার পেজের মধ্যে আপনার কার্সর পয়েন্ট আছে। কার্সর কাকে বলে? লেখার মাঝখানে যে লাফায় একটা চিহ্ন, সেটাকে মাউসের মাথাটা। সবাই বলেন। মাউসের চিহ্নটা
আরিফুর রহমান ভাই বলেন, দেখি। কার্সর হচ্ছে যে দাগটা আমরা রেখে লিখি এবং লেখার সময় নাড়াচাড়া করে। গুড। কার্সর হলো যার মাধ্যমে আমরা লেখালেখি করি, তার নাম কার্সর। আমাদের পেজের মধ্যে একটা রেখাই কিন্তু লাফালাফি করছে, তাই না? কিন্তু আপনি যদি বলেন যে লাফালাফি করে তার নাম কার্সর, তাহলে কিন্তু উত্তরটা হবে না। যদিও বা আপনি বোঝাতে চেয়েছেন এটাই, কিন্তু শব্দ চয়নটা কিন্তু ভিন্ন হওয়া দরকার আমাদের, তাই না? অর্থাৎ যার মাধ্যমে আমরা লেখালেখি করি তার নাম কার্সর। আমরা যখন যেই পেজের মধ্যে থাকবো তার মানে হলো আমরা বলতে কার্সর। আমরা বলতে কি? কার্সর। কার্সর। অর্থাৎ কার্সর যে পেজে থাকবে সেই পেজটাই প্রথমে শো করবে। এই পেজটাকে বলা হয় কারেন্ট পেজ। যখন যেই পেজের মধ্যে থাকবে ওই পেজটাকে কি পেজ বলা হয়? কারেন্ট পেজ। কারেন্ট পেজ। Correct. এই কারেন্ট পেজটা শুরুতে দেখাবে এবং টোটাল পেজটা অফের পরে দেখাবে। ডান পাশে দেখতে পাচ্ছেন ওয়ার্ড। আপনার এই ফাইলের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, তার ডান পাশে দেখতে পাচ্ছেন কোন ভাষা এখন অ্যাক্টিভ করা আছে। আপনি ইংলিশ লেখা দেখতে পাচ্ছেন, এখন কি আসছে বলেন? Arabic. অ্যারাবিক। তার মানে হলো যখন যে মোডে থাকবে সেই মোডটাও এখানে দেখাবে। ক্লিয়ার? জি স্যার। ডান পাশে দেখতে পাচ্ছেন জুম প্লাস ইন আউট। এটার মাধ্যমে আপনি পেজটাকে ছোট বড় করে দেখতে পারবেন। ওকে। ইয়েস এবং স্যার। বাম স্যার। পাশে দেখতে পাচ্ছেন কিছু মোড, এগুলোকে বলা হয় পেজ মোড। সামনে আসছে এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের এখানে টোটাল পেজ আছে 22টা, তার মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি 1 নাম্বার পেজ। কত নাম্বার পেজে? 21 নাম্বার। 21 নম্বর পেজ স্যার। 21 নাম্বার পেজ। 21 নাম্বার পেজ থেকে যদি আমি 1 নাম্বার পেজে যেতে চাই তাহলে অনেকগুলো মাধ্যম আছে। কি আছে? অনেকগুলো মাধ্যম। 1 নাম্বার মাধ্যম হলো মাউসের চাকা, যেটার নাম হলো কি? স্ক্রল বার। স্ক্রল বার। মাউসের এটার নাম কি? স্ক্রল হুইল। স্ক্রল জি স্যার। হুইল হুইল। অর্থাৎ স্ক্রল করার চাকা নাকি? ইয়েস স্যার। উপর নিচে যাওয়ার জন্য যে চাকাটা ব্যবহার করা হয় মাউসে, এই স্ক্রল হুইলের মাধ্যমে আমরা যেতে পারবো। যেমন মাউসের এভাবে আমরা স্ক্রল করলে আমাদের পেজটা উপরের দিকে নিচের দিকে যেতে পারবো। আরেকটা মাধ্যম হলো স্ক্রল বার। স্ক্রিনে ডান পাশে দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন। উপরের দিকে ক্লিক করলে উপর দিকে যাবে, নিচের দিকে ক্লিক করলে নিচের দিকে যাবে, অথবা এই যে লিফটে যে ডান্ডাটা আছে, বক্সটা আছে, এটাকে ধরে উপর নিচ করা যাবে। এটা হলো সেকেন্ড নিয়ম। এটা কি? সেকেন্ড। সেকেন্ড। থার্ড নাম্বার হলো কিবোর্ড থেকে অ্যারো বাটন। কিবোর্ড থেকে অ্যারো বাটনের মাধ্যমে পেজের উপর দিকে নিচের দিকে যেতে পারবেন। অ্যারো বাটন, এটা হলো তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম হলো কিবোর্ডের অ্যারো বাটনের উপরে আরো 2টা বাটন আছে, একটা নাম হলো পেজ আপ আর একটা নাম হলো Page down. পেজ ডাউন। জি স্যার। পেজ আপ পেজ ডাউনের মাধ্যমে আমরা পেজের উপরে নিচের দিকে যেতে পারবো। যেতে পারবো। কয়টা নিয়ম হলো? 4টা। 4টা। একটা থেকে আরেকটা কিন্তু অ্যাডভান্স। আপনি মাউসের চাকা ঘুরাবেন, কিবোর্ড থেকে অ্যারো বাটন যাবেন, তার থেকে দ্রুত গতিতে ঘুরবে মাউসের চাকা, তার থেকে স্লো গতিতে ঘুরবে স্ক্রল, এবং তার থেকে আরো দ্রুত গতিতে যাবে পেজ আপ পেজ ডাউন। আরো দ্রুত যাওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করা হয় গোটো। গোটো ফাইন্ড থেকে গোটো, অথবা রিপ্লেসের মধ্যে গিয়ে পাবো গোটো। গোটোর মধ্যে থেকে আপনি অনেক জায়গায় যেতে পারবেন। আপনার নির্দিষ্ট পেজে যেতে পারবেন, নির্দিষ্ট সেকশনে যেতে পারবেন, নির্দিষ্ট লাইনে যেতে পারবেন, কমান্ড ফুটনোট ইত্যাদি গুলোতে আপনি খুব দ্রুত গতিতে যেতে পারবেন। যেমন আমি লাইনে ক্লিক করার পরে ক্লিক করলাম 2, গোটো, ঠিক 2 নাম্বার লাইনে আমাকে যাবে। আমি যদি ক্লিক করি এখানে 5, গোটো, তাহলে 5 নাম্বার লাইনটাই আমাকে কার্সর পয়েন্টে যাবে। এটা হলো লাইন ভিত্তিক।
যদি বলি পেজ ভিত্তিক, আমি 7 নাম্বার পেজে যাব, 7 টাইপ করার পরে আমাকে গো টুতে ক্লিক করতে হবে। আমি 7 টাইপ করে বসে আছি, আর যদি বলি 7 নাম্বার পেজ আসছে না কেন, তাহলে কি হবে? জি না। লিফটে চড়েছেন কখনো? লিফট, জি স্যার। লিফটের একটা গল্প আছে, আমি প্রায় বলি, আপনাদের কেউ বলতে পারবেন সেই গল্পটা কি? পারবেন না? এখনো শুনি নাই আচ্ছা, শুনেন নাই, তাহলে শুনে আপনার কাছ ফেলেন। থেকে। লিফটে সেই গল্পটা হলো, এক গ্রামের মানুষ ঢাকা শহরে আসলো, বিশাল বড় বড় দালান দেখে ভাবতে লাগলো যে উপরে কাপড় চোপড় দেখা যায়। উপরে কি কাপড় চোপড় দেখা যায়, তার মানে হলো ওখানেও মানুষ অবস্থান করছে। তো সে ভাবলো, গ্রামের মানুষ তো সাধারণত শিক্ষিত হয় কম, সে ভাবলো হয়তো বা আদম আগে ওই বিল্ডিং এ ছিল, তারপরে নিচে আসছে। এর জন্য ওনার সন্তানরা উপরেও আছে, মাটিতেও আছে। আমরা মাটিতে ছিলাম, তাই আমাদের মাটিতে। এই চিন্তা করতে করতে দারোয়ানের সাথে দেখা। দারোয়ানকে জিজ্ঞেস করে, ভাই এই যে উপরে লোকগুলো থাকে ওরা খায় কি? তো কেন ওরা নিচে নামে খায়? ওরা কিভাবে নিচে নামে? তখন দারোয়ানের পাশে সাধারণত লিফটের বক্স গুলো থাকে। জি। তো দারোয়ান দেখিয়ে দিল, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, তখন লিফটের দরজা খোলা ছিল, এই যে ঘরটা আছে ওখানে গেলে আপনাকে উপরে নিয়ে যাবে। বলেন কি? লোকটি লিফটের ভিতরে প্রবেশ করলো, উপর দিকে তাকিয়ে দেখে লাগানো, ডানে বামে পেছনে সব দিকে লাগানো। এখন গ্রামের মানুষকে বুদ্ধিতে হার মানাতে গেল, একা একা কিন্তু সে হেরে যায়। সে চিন্তা করলো, লোকটি মনে হয় আমাকে আটকানোর জন্য এটা চিন্তা করেছে, কিন্তু কোনো সিস্টেমই নাই। যদি রশি থাকতো তো রশি বেয়ে উঠতাম, মই থাকলে মই বেয়ে উঠতাম। এটা তো কোনোভাবেই সম্ভব না যে উপরে যাওয়া। ভয়ে সে বের হয়ে গেল। বের হওয়ার সাথে সাথে এক মুরব্বি লিফটের ভিতরে ঢুকলো এবং লিফটের দরজা লেগে গেল। সে চিন্তা করলো, আমি ঢুকলাম, লিফটের দরজা লাগলো না, এই লোকটা ঢুকলো, ভিতরে লাগলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা কি, কই যাবে, ও তো আবার বেরই হবে, অপেক্ষা মান। কিছুক্ষণ পরে লিফট খুলে দেখলো একটা মহিলা বেরোল। এখন সে চিন্তা করলো, ঢুকলো মুরব্বি, বের হলো মহিলা, আমি ঢুকলে কি হয়ে যাম? সে দৌড়ে পালালো। বলার উদ্দেশ্য হলো, লিফট কি অটোমেটিক লেগে গেছে নাকি ওখানে কোন একটা বাটন প্রেস করেছেন? বাটন প্রেস করছে। বাটন প্রেস করেছেন এবং তলাটাকে প্রেস করার পরে ঠিক ওই ফ্লোরেই লিফটটা চলে গেছে অটোমেটিক। এইখানে এসেও যদি আপনি 7 বা 5 আপনি দিয়ে বসে থাকেন, আর যদি ওকে বাটন প্রেস না করেন, আপনাকে লিফটের ওই বোকার মতো ঘরের মধ্যে বসে দেখতে হবে। জি জি ক্লিয়ার? তার মানে আপনি যে কোনো পেজে যাওয়ার জন্য শর্ত হলো টাইপ করতে হবে ওই ঘর এবং গো টু তে ক্লিক করতে হবে। আমি 7 নাম্বার যাব, ক্লিক করলাম গো টু, 7 নাম্বার পেজ চলে আসছে দেখেন। আমি যাব 22 নাম্বার পেজ, 22 ক্লিক করার পর গো টু, মুহূর্তে চলে যাবে আপনার চোখের পলকে। আপনি গো টু দিতে দেরি, পেজ আসতে দেরি হবে না। এই গোটের মাধ্যমে আপনি তখনই যাবেন যখন আপনার অনেকগুলো পেজ থাকবে, অথবা নির্দিষ্ট পেজ আপনাকে খুব দ্রুত বের করতে হবে। যেমন আপনার 80-90 পৃষ্ঠা 200 পৃষ্ঠার বই আছে, সেই ক্ষেত্রে আপনি অমুক নাম্বার পেজে আপনি যাবেন, একটু কারেকশন আছে। এই কারেকশন করার জন্য অবশ্যই আপনাকে এই যে যেতে যেতে সময় লাগবে, খুব দ্রুত গতিতে যাওয়ার জন্য তখন এইটার ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার আসেন সিলেকশন। সিলেক্টের মধ্যে প্রথমে আছে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার, সিলেক্ট পেন। প্রথম দুই সিলেক্টে আপনাদের প্রয়োজন, তার মধ্যে থেকে সিলেক্ট অল যেটা হলো আপনার এই ফাইলের মধ্যে যতগুলো লেখা অবজেক্ট আছে সবকিছুকে যদি আপনি একত্রে সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট অল বাটন প্রেস করবেন। আপনি যখন সিলেক্ট অল বাটন প্রেস করবেন, তখন কিন্তু এই 22 পৃষ্ঠার লেখা সব লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে কি করবেন সেটা কিন্তু আপনিই জানেন। আপনি একজন মানুষকে ধরেছেন, ধরার পরে লোকটাকে কি বসাবেন, নাকি ধাক্কা দিবেন, নাকি নিজের কাছে টান দিবেন, নাকি কিছু বলবেন, সেটা তো ধরার পরে বিষয়। ধরলেন,
জি ধরার পরে ধরাটাই হলো সিলেক্ট। ধরাটা কি? সিলেক্ট সিলেক্ট। এখন সিলেক্ট করলাম, এখন আপনি কি করবেন? মুছে ফেলবেন? যদি আপনি মুছে ফেলতে চান তাহলে ক্লিয়ার করেন, কাট করেন। জি আর যদি বলেন যে না কপি করবেন, সেক্ষেত্রে কপিতে ক্লিক করেন। এটা হলো সিলেক্ট করার পরের কথা। আর সিলেক্ট অবজেক্ট মানে হলো টেক্সট বক্স জাতীয় যে কাজগুলো আছে অথবা ছবি জাতীয় যে কাজগুলো আমরা করে থাকি, ওই ধরনের অবজেক্ট গুলোকে সিলেক্ট করার জন্য সিলেক্ট অবজেক্টটা ব্যবহার করা হয়। সিলেক্ট উইথ টেক্সট, এটার আমাদের কাজ। এটা আমাদের কাজ হলো শুধুমাত্র লাইনগুলোকে সে সিলেক্ট করবে, লেখাওয়ালা লাইন। আমাদের এখানে যেখানে যেখানে লেখা আছে ঠিক নির্দিষ্ট লেখার মধ্যে আমাদের এটাকে ইয়ে করা হয়। অর্থাৎ যেমন আমার এইটা কিন্তু নির্দিষ্ট একটা ফরম্যাট, এই ফরম্যাট ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোকে কিন্তু সে মার্ক করেছে। এটা হলো সিলেক্ট টেক্সট উইথ সিমিলার। এটা আমাদের খুব কমই প্রয়োজন। আমাদের লাগবে উপরে দুটি, সিলেক্ট অল এবং সিলেক্ট অবজেক্ট। এই ছিল আমাদের হোম মেনুর বিস্তারিত আলোচনা। এখন আমরা আরেকটু জানবো, সেটা হলো সিলেক্ট আমরা করেছি অল, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় প্যারাগ্রাফ ভিত্তিক, লাইন ভিত্তিক, শব্দ ভিত্তিক, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? আপনি যদি প্যারাগ্রাফ ভিত্তিক করতে চান, প্যারাগ্রাফ কাকে বলে সেটা আগে ক্লিয়ার হন। কম্পিউটার ভাষায় কম্পিউটার কাউন্ট করে প্রথম ইন্টার থেকে দ্বিতীয় ইন্টারের ভিতরে যে লেখাটা থাকে ওই লেখাটাকে একটা প্যারাগ্রাফ হিসাবে কাউন্ট করে। যেমন আধুনিক যুগ একটা প্যারাগ্রাফ, কেননা আধুনিকের শুরু থেকে যুগের আগ পর্যন্ত কোনো ইন্টার নেই, ঠিক যুগের পরে একটা ইন্টার বাটন ব্যবহার করাতে কম্পিউটার কাউন্ট করেছে আধুনিক যুগ একটা প্যারাগ্রাফ। আবার নিচে দেখতে পাচ্ছেন 5-7 লাইনের একটা লাইন, ওই লাইন 5-7 লাইন মিলে একটা প্যারাগ্রাফ। এর কারণ হলো নামের থেকে শুরু করে হলো পর্যন্ত এর ভিতরে কোনো ইন্টার ব্যবহার করা হয়নি, ঠিক হলোর পরে আরেকটা ইন্টার ব্যবহার হওয়াতে কম্পিউটার এটাকে একটা কাউন্ট করছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ পুরোটাকে সিলেক্ট করার জন্য আমাদেরকে একসাথে 3 বার ক্লিক করতে হবে। 1 2 3, যেখানে লেখা যেখানে হোক 1 2 3 1 2 3, এটা হলো প্যারাগ্রাফ। আর যদি আপনি ডাবল ক্লিক করেন কোন একটা শব্দের উপরে, তাহলে ওই শব্দটা সিলেক্ট হবে। আর যদি আপনি মাউসের মাধ্যমে এভাবে বাম থেকে ডানে, ডান দিকে সোজা নিয়ে যান, ক্লিক করে ধরে, তাহলে সিলেক্ট হবে নির্দিষ্ট। যদি বলেন এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন, ঠিক এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে ধরে সোজা আসবেন, তাহলে সিলেক্ট হবে। আর যদি বলেন কিবোর্ড থেকে করবেন, তাহলে শিফট বাটন ধরে আপ ডাউন অ্যারোগুলোতেও আপনি কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। আর যদি বলেন এমন এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এই ধরনের কিছু কাজ আছে, ওইগুলোকে আপনি কিভাবে সিলেক্ট করবেন? যেমন আমরা প্রাথমিক যুগটাকে সিলেক্ট করলাম, এখন চাচ্ছি এই মধ্য যুগটাকে সিলেক্ট করব, মাঝখানে এটা সিলেক্ট হবে না। এখন যদি মাঝখানে এটা সিলেক্ট করি, শিফট বাটন ধরি, সেই ক্ষেত্রে আমাকে তো মাঝখানটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে নিয়ম হলো আপনি প্রথমে একটা সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল বাটন ধরে যেটা সিলেক্ট করতে চান সেটার মধ্যে ক্লিক করবেন। এভাবে আপনি নির্দিষ্ট নির্দিষ্ট লেখাগুলোকে সিলেক্ট করতে পারবেন কন্ট্রোল বাটন ধরে ধরে। এটা হলো সিলেক্ট করার একাধিক নিয়ম। সবাই ক্লিয়ার? জি আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। এবার আসেন আমরা দ্বিতীয় মেনু শিখব, তৃতীয় মেনু, ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর কাজ কিন্তু মেলা, মেলা বুঝেন? বৈশাখী মেলা অনেক। সামনে আসছে, মেলা কাজ। আপনি যখন ইনসার্ট শুরু করবেন, এক একটা মেনু থেকে এক একটা যখন কমান্ডে ক্লিক করবেন, এক একটা কমান্ডের জন্য আরো 2টা করে মেনু আসবে।
এক একটা কমান্ডের জন্য আরো 2টা করে কি আসবে, মেনু আসবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইনসার্ট মেনুর সাথে আরো 3 থেকে 4টা মেনুর কাজ, একটা মেনুর ভিতরে আরো 3 থেকে 4টা মেনুর কাজ। প্রথমে দেখতে পাচ্ছেন পেজ, পেজ গ্রুপের মধ্যে 3টা কমান্ড, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ। যেমন এখানে দেখেন আপনার এই পেজের মধ্যে আপনি ধরেন একটা কাজ করলেন, সেই কাজটা হলো আপনার কোম্পানির একটা প্রজেক্ট প্রোফাইল। কোম্পানির প্রজেক্ট প্রোফাইল বলা হয় একটা কোম্পানির নতুন একটা প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টের মধ্যে খুঁটিনাটি সকল কিছু ওই প্রজেক্ট প্রোফাইলের মধ্যে তৈরি করা থাকে। প্রজেক্টটির নাম কি, প্রজেক্টটি কখন থেকে শুরু হতে পারে, কোথায় হতে পারে, তার নাম কি হতে পারে, তার কি কি ধরন হতে পারে, কেমন কস্টিং হতে পারে, কেমন ইনভেস্ট হতে পারে, কেমন লাভ হতে পারে, এবং লোকবল সকল তথ্যগুলো সেই প্রজেক্ট প্রোফাইলের মধ্যে থাকে। এই প্রজেক্ট প্রোফাইলের মধ্যে অথবা আপনি একটা লেকচার শিট তৈরি করেছেন, সেই লেকচার শিটের ফার্স্ট পেজ, অথবা আপনি একটা কোচিং সেন্টার দিয়েছেন, সেই কোচিং সেন্টারের শিটের ফার্স্ট পেজ, অথবা আপনি একটা নোট লিখেছেন, সেই নোটের ফার্স্ট পেজ কভার পেজ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। সেই কভার পেজটা যদি আপনি অটোমেটিক দিতে চান, সেই ক্ষেত্রে কভার পেজে যাবেন। কভার পেজে গেলে এখানে কিছু ফরম্যাট দেওয়া থাকবে, কিছু ফরম্যাট এখানে আছে। যদি আপনার এখান থেকে পছন্দ হয় তাহলে আপনি তৈরি করে ফেলবেন, আর যদি বলেন যে না আমার এখানে পছন্দ না, তাহলে আপনি নিজেই তৈরি করবেন। নিজে তৈরি করার জন্য কিছু কমান্ডের প্রয়োজন, লেখাটাকে বোল্ড করা, মাঝে করা, ডানে করা, এবং কিছু ডিজাইন তৈরি করা, এই কাজগুলো সামনে আসছে। তবে এখান থেকে যে ফরম্যাট গুলো আছে, চাইলে এখান থেকে সেই ফরম্যাট অনুযায়ী আপনার প্রজেক্ট প্রোফাইলটা তৈরি করতে পারেন। যেমন আমাদের এই প্রজেক্ট প্রোফাইলের কভার পেজটা পছন্দ হয়েছে, তাই ক্লিক করলাম। দেখেন আমার ফার্স্ট পেজের মধ্যে একটা পিকচার শো করছে, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, একটা টাইটেল আমার প্রজেক্টের নাম, এবং আরো কিছু বিষয়বস্তু যদি থাকে সেটা আমরা এখানে লিখে ফেলব। এটা হলো আমার ফার্স্ট পেজের ফার্স্ট কভার। এরপরে গেলে আমার আলোচ্য বিষয়গুলো আপনি চাইলে এখান থেকে তৈরি করতে পারেন। আবার যদি বলেন যে না কভার পেজ দরকার নেই, রিমুভ করে ফেলেন। ব্ল্যাঙ্ক পেজ, কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ম্যাজিক দেখিয়েছিলাম, বলেন দেখি ম্যাজিকটা কি? একটার পর একটা পৃষ্ঠা বাড়তেছিল। হ্যাঁ, ভিডিও অফ করেন। একটার পর একটা পেজ বাড়তে ছিল, এটা ম্যাজিক ছিল। আপনারা গণনা শেষ করতে পারেন না, 2, 7, 5 বলতে বলতে ক্লান্ত। আসলে কোন জায়গায়, ঠিক ওই ম্যাজিক লাইটের মতো, বাচ্চাদেরকে ধরলেন, বাচ্চা ধরতে গেল, আবার লাইটটাকে মোড় ঘুরিয়ে দিলেন, তাই না? বুঝতে পেরেছেন? জি স্যার। মূলত সেই কাজটা আমি কিবোর্ড থেকে করেছিলাম, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার। আপনি যখন কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করবেন, আপনার এই ফাইলের মধ্যে পৃষ্ঠা বাড়তে থাকবে। একটা হলো আপনি লিখতে লিখতে যখন পেজ শেষ হয়ে যাবে, অটোমেটিক আরেকটা পেজ চলে আসবে। আরেকটা হলো যে আপনি পৃষ্ঠা ভরাট করেন নাই, কিন্তু আপনার পৃষ্ঠা বাড়ানো দরকার, সেই ক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। বর্তমানে পেজ আছে আপনার 2টা, আপনি ক্লিক করতে থাকেন, যতগুলো ক্লিক করবেন ততগুলো পেজ বাড়বে। দেখেন মুহূর্তে 14টা পেজ হয়ে গেছে। সেই কাজটাই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটনের মাধ্যমে করেছিলাম। ওকে, ব্ল্যাঙ্ক পেজের কাজ হলো আপনার এই ফাইলের মধ্যে নতুন পৃষ্ঠা বাড়ানো, নতুন খালি পৃষ্ঠা কি করা, বাড়ানো। আর এরপর দেখতে পাচ্ছেন পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হলো আপনার নির্দিষ্ট লেখা পরবর্তী পেজে এক কমান্ডে নিয়ে যাওয়া।
যেমন আধুনিক যুগ থেকে পরবর্তী পৃষ্ঠা থেকে শুরু হবে আধুনিক যুগ, আধুনিক যুগের চ্যাপ্টারটা শুরু হবে পরবর্তী পেজ থেকে। এখন যদি আপনি এই লেখাটাকে পরবর্তী পেজে নিয়ে যেতে চান, আপনাকে আধুনিকের শুরুতে কার্সর পয়েন্টটাকে রাখতে হবে, কিবোর্ড থেকে শিফট বাটন দিতে হবে। কি বাটন? বাটন। যাদের কম্পিউটার আছে তারা বলেন কি বাটন? শিফট বাটন। বুঝে শুনে বলেন কিন্তু। আধুনিক যুগ লেখাটাকে নিচের দিকে নামানোর জন্য ইন্টার আমাকে ইন্টার কি বাটন। দিতে হবে? এন্টার বাটন এন্টার বাটন দিতে হবে। ইন্টার বাটন। আমি কিন্তু মাঝে মধ্যে Enter কিন্তু button, ভোলামন, enter button. ভোলামন বুঝেন? ভোলা ভোলা ভোলামন এমন কিছু শব্দ বলবো আর তার আপনি যে সঠিক শব্দ পরীক্ষা আপনাদেরকে বের নিতেছিলেন করতে সেটা হবে। বুঝতে পারি নাই। ইন্টার বাটন প্রেস করলে আপনার লেখাটা নিচের দিকে আসবে। যতবার ইন্টার দিবেন ততবার একটা একটা লাইনে নিচের দিকে আসবে। এটা ইন্টার বাটনের মাধ্যমে। কতগুলো ইন্টার বাটন প্রেস করলে লেখাটা পরবর্তী পেজে যাবে সেটা জায়গার উপর ডিপেন্ড করে। আপনার এই লেখাটা যদি এখানে থাকতো তাহলে 2 ইন্টারে চলে যেত। লেখাটা যেহেতু মাঝ বরাবর সেই ক্ষেত্রে অনেকবার ইন্টার ব্যবহার করা লাগবে। এখন আমি যখন এইখানের মধ্যে কোন একটা লেখা কেটে ফেলবো, সেই লেখাটা কিন্তু অটোমেটিক কাটাতে জায়গা থাকাতে লেখাটা পরবর্তী পেজ থেকে আবার উপর দিকে চলে আসবে। যেমন দেখেন লেখাটাকে ডিলিট করেছিলাম, অটোমেটিক দেখেন এই লাইনগুলো পরবর্তী পেজে ছিল, সেখান থেকে এই পেজে চলে আসছে। আমার লেখাগুলো যাতে পরবর্তী পেজের লেখাগুলো যাতে পরবর্তী পেজের মধ্যেই থাকে, কিছুতেই যাতে এই পেজে না আসে, এবং এই পেজের লেখাগুলো যাতে এক কমান্ডেই আমি পরবর্তী পেজে নিয়ে যেতে পারি, সেটার কাজই হলো পেজ ব্রেক। আপনি যে লেখা থেকে পরবর্তী পেজে নিয়ে যাবেন, ঠিক ওই লেখার পূর্বে কার্সর পয়েন্টকে রাখবেন, দেন পেজ ব্রেক। যখন পেজ ব্রেক ক্লিক করবেন এক কমান্ডে চলে যাবে, এবং এই পেজের মধ্যে আপনি যা কিছু করেন না কেন পরবর্তী পেজের লেখাগুলো কিন্তু আর এখানে আসবে না, জায়গা যতই খালি থাকুক। যেমন আমি এটা কেটে ফেললাম, এটাও কেটে ফেললাম, জায়গা কিন্তু বিশাল, কিন্তু ওই লেখাটা কিন্তু যেখানে ছিল এখানে আছে, কেননা রাগ করেছে। তাকে বলে দেওয়া হয়েছে আমার বাড়িতে আর আসবি না, বলে দিয়েছিলাম বলে দিয়েছে আমার বাড়িতে আর আসবি না। একজনের এখন সে সঙ্গে। রাগ করে আসে না যতক্ষণ পর্যন্ত উপরের মানুষটা না ডাকবে তাকে, উপরে পেজটা তাকে কি করবে, না ডাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আসবে না। তাকে আনার জন্য উপর থেকে ডাকতে হবে, ইনভাইট করতে হবে, আস না আস, হাত দিয়ে কি করতে হবে, আসতে বলতে হবে। আর আসার বলার নিয়মটাই হলো ডিলিট বাটন প্রেস করা। একবার ডাক দেওয়াতে দেখেন দৌড়মা চলে আসছে, দেখেছেন? কি বাটন স্যার এটা? ডিলিট বাটন। ডিলিট বাটন। যখন আপনি এখানে ডিলিট বাটন প্রেস করবেন, তখন ডিলিট বাটন মানে হলো এই পরবর্তী লেখা তোরে যে ভাগাই দিলাম, তুই আস, আমার দরকার, আমার এই খালি জায়গাটা তুই এখন ভরাট কর, আমার একাকী ভয় লাগে। ক্লিয়ার? জি। আচ্ছা, এই যে কাজগুলো শিখছেন প্রত্যেকটা কমান্ডে কিন্তু আপনাদের লাগবে। একজন মেকআপ ম্যান প্রত্যেকটা কমান্ড সম্পর্কে অবগত, এবং সে খুব দ্রুত গতিতে এই কমান্ডগুলো যেখানে থাকাতে খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। আজকে ক্লাস এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।